Hello, all. The topic for today's discussion is national power. In this lecture, I'll give you a brief ideas of nature and nature and some elements of national power. This is for fourth semester honors and program students. This is from your paper International Relations, Basic Theories of International Relations. In this paper, you have to learn some basic approaches like national power, collective security, globalization, bipolarity, unipolarity, etc. But today I'll discuss about national power. National power can be regarded as an important part of the system of the state, and it is an instrument of state which the state is able to implement the internal and external policies. তোমরা জানো যে জাতীয় শক্তি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয় এবং আন্তর্জাতিক রাজনীতি যদি আমরা পাঠ করতে যাই তাহলে আমাদের জাতীয় শক্তি সম্পর্কে পড়তেই হবে, কারণ জাতীয় শক্তি হচ্ছে এমন একটি বিষয় যেটির উপর নির্ভর করে একটি রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে ঠিক কি ভূমিকা পালন করবে, ঠিক কতখানি প্রভাব বিস্তার করতে পারবে, তার কিন্তু একটা পরিচয় পাওয়া যায়। ন্যাশনাল পাওয়ার plays a great role, an important role in international politics, because international politics sometimes can be considered as the struggle for power. অর্থাৎ international relations can be regarded as the struggle for power. International politics can be considered as the struggle for power. অর্থাৎ ক্ষমতার জন্যই কিন্তু ক্ষমতা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক রাজনীতিতে, এবং আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন রাষ্ট্রগুলি একে অপরের সাথে কিন্তু ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত থাকে। সে কারণেই কিন্তু অনেক সময় আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতার লড়াই হিসেবেও চিহ্নিত করা যায়। সুতরাং দেখতে পাচ্ছ তোমরা যে আমরা যদি ন্যাশনাল পাওয়ার পড়তে চাই, তা ন্যাশনাল পাওয়ার is an important part of the system of the state. It is a necessary approach of international politics and international state. In this element of national power, a nation can be regarded as a weak nation or a powerful nation, and by this method a nation can lose its can gain its independence, can gain its sovereignty, or can lose its independence as well. দেখো some definitions of national power, জাতীয় শক্তি কিছু সংজ্ঞা আমরা এখানে দেখব। এখানেই যাদের নাম উল্লেখ করব সেই সংজ্ঞাগুলো তোমরা লিখবে। যে Schwarzenberger কি বলছেন, according to Schwarzenberger, the power is the capacity to impose one's will on the other by reliance on effective sanctions of non-compliances. অর্থাৎ অ্যাকর্ডিং টু Schwarzenberger, the power is the capacity, ক্ষমতাই হচ্ছে এমন একটি সামর্থ্য যা কিন্তু একজনকে তার ইচ্ছে বিরুদ্ধে তার তার ইচ্ছে বিরুদ্ধে বা তার বিনা সম্মতিতে সবকিছু আদায় করে নিতে পারে। পাওয়ার বা ক্ষমতা প্রয়োগের মাধ্যমে কিন্তু একজন অন্য একটি ব্যক্তি বা একটি রাষ্ট্র তো অন্য রাষ্ট্রের কাছে তার প্রয়োজনীয় জিনিসপত্র আদায় করে নিতে পারে, তার প্রয়োজনীয় ইচ্ছা অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী তার নিজ শক্তি বৃদ্ধি করতে পারে। উইলিয়াম ইভেনস্টাইন কি বলছেন, যে ন্যাশনাল পাওয়ার ইজ মোর দ্যান দ্য সাম টোটাল অফ পপুলেশন, raw materials and quantitative factors and technical capacities. অর্থাৎ national powers can be regarded as a sum total of populations অর্থাৎ জনসংখ্যা, raw materials কাঁচামাল, quantitative factors কিছু গুণগত বিষয়বস্তু, এবং টেকনিক্যাল ক্যাপাসিটি প্রযুক্তিগত সামর্থ্য। একটি রাষ্ট্রের কতগুলো এলিমেন্টস এর ওপর, যেটা আমি পরবর্তীকালে তোমাদের আলোচনা করব, ন্যাশনাল পাওয়ার নির্ভর করে। এই এলিমেন্টস গুলোর মধ্যে পড়ছে জনসংখ্যা, কাঁচামাল, তার গুণগত বিষয়বস্তু, তার প্রযুক্তিগত সামর্থ্য, এগুলিরই একটি সম্মিলিত একটি সংযুক্ত বিষয় হচ্ছে ন্যাশনাল পাওয়ার বা জাতীয় শক্তি। অর্গানস্কি বলেছেন কি, দেখো, যে অ্যাকর্ডিং টু অর্গানস্কি, পাওয়ার ইজ দ্য এবিলিটি টু ইনফ্লুয়েন্স দ্য বিহেভিয়ার অফ আদার ইন অ্যাকর্ডেন্স উইথ
one's own ends। আমি আগেই বললাম যে ক্ষমতা হচ্ছে এমন একটি সামর্থ্য, এবিলিটি, যা অন্যের আচরণকে প্রভাবিত করতে পারে নিজ ইচ্ছা অনুযায়ী। তার নিজ চাহিদা পূরণ, একজন ব্যক্তি তার নিজ চাহিদা পূরণের জন্য তার ইচ্ছে অনুযায়ী অন্যের আচরণ, অন্যের কার্যাবলীকে প্রভাবিত করতে পারে ক্ষমতার মাধ্যমে। অ্যাকর্ডিং টু হার্টম্যান, পাওয়ার ইজ দ্য স্ট্রেংথ অফ ক্যাপাসিটি দ্যাট আ সভরেন স্টেট, অর্থাৎ একটি সার্বভৌম রাষ্ট্রের একটি শক্তি হচ্ছে, তার সামর্থ্যের একটি শক্তি হচ্ছে ক্ষমতা। এইভাবে তোমরা সংজ্ঞাগুলো দেখতে পারবে যে পাওয়ার, ন্যাশনাল পাওয়ারকে কিভাবে সোয়ার্জেনবার্জার, এভিনস্টাইন, ওয়ার্গনস্কি, হার্টম্যান, কার্ল ডয়েস এরা সংজ্ঞায়িত করেছেন। এবার খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে এলিমেন্টস and component of national power. There are some elements, some important elements of national power, and Morgenthau has divided these elements as a permanent and temporary, অর্থাৎ স্থায়ী এবং অর্থাৎ টেম্পোরারি হচ্ছে ক্ষণস্থায়ী, যা মানে বুঝতে পারছো, স্থায়ী কিছু উপাদান রয়েছে এবং অস্থায়ী কিছু উপাদান রয়েছে। According and Professor Palmer and Perkins has divided the elements of national power into tangible that can be touched, namely geography, raw materials, and natural resources. These can be touched, these can be eye-witnessed, but the intangible elements of national power is ideology, moral, and leadership. অর্থাৎ এলিমেন্টস যখন বলছি, উপাদান যখন বলছি, তাহলে জাতীয় শক্তির কতগুলো উপাদান রয়েছে। মর্গেনথাও জাতীয় শক্তির উপাদানগুলোকে স্থায়ী এবং অস্থায়ী দুটি শ্রেণীতে, দুটি ভাগে ভাগ করেছে। আবার পামার ও পার্কিন্স জাতীয় শক্তির উপাদানগুলিকে ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল এই দুভাবে ভাগ করি। ট্যাঞ্জিবল হচ্ছে যা কিছু ছুঁয়ে দেখা যেতে পারে, যা কিছু চাক্ষুষ করা যেতে পারে, যেমন হচ্ছে ভূগোল, যেমন হচ্ছে কাঁচামাল, প্রাকৃতিক সম্পদ, এগুলো হচ্ছে ট্যাঞ্জিবল। ইনট্যাঞ্জিবল হচ্ছে আইডিওলজি, মতাদর্শ, মোরাল, লিডারশিপ, এগুলো হচ্ছে ন্যাশনাল পাওয়ারের এলিমেন্ট। এর মধ্যে দেখো যে এই জিওগ্রাফি যদি আমি প্রথম বলি, যেগুলো হচ্ছে ট্যাঞ্জিবল, জিওগ্রাফির মধ্যে আবার কতগুলো ভাগ রয়েছে, যে সাইজ, ক্লাইমেট, লোকেশন, টোপোগ্রাফি, বাউন্ডারিজ, আর পপুলেশন আবার একটি এলিমেন্টস, তেমন হচ্ছে আরো পপুলেশনের সাইজ, কোয়ান্টিটি, কোয়ালিটি, পপুলেশন কন্ট্রোল, এগুলো কিন্তু এলিমেন্টস অফ পাওয়ারের মধ্যে তোমাদের ডিসক্রাইব করতে হবে। Firstly দেখো জিওগ্রাফি, জিওগ্রাফির মধ্যে সাইজ one of the most important part of the geography as a national as an elements of national power. The size depends, national power depends upon its size, মানে একটি রাষ্ট্র তার ভৌগোলিক দিক থেকে কতখানি বড় বা ছোট রাষ্ট্র হিসেবে সেটি তার কত জনসংখ্যা রয়েছে, তার কতগুলি সামরিক শক্তি রয়েছে, তার ট্রান্সপোর্টেশন শক্তি কেমন, তার রুট কিরকম, তা কিন্তু তার ভূগোলের এরিয়া বা সাইজের ওপর নির্ভর করে। তো কতখানি এরিয়া জুড়ে রাষ্ট্রটি অবস্থান করছে, এটি কিন্তু সেটির ওপর তার জাতীয় শক্তি নির্ভর করে। আবার দেখো যে জাতীয় শক্তি, the nation must have a big size of land because a small nation cannot become powerful as well as it could not possess all the essential requisites of national power. বুঝতে পারছো যে সাইজ, big size has played a great role in terms of national power. দেখো সাইজ যদি বলা হয়, a nation which can be regarded as a powerful nation or weak nation in terms of its size. A small nation cannot become powerful as well as it cannot have all the essential core requisites of national power. আবার দেখো বিগ সাইজ, যে বিগার নেশনস, তার সাইজ বড়, তার ভৌগোলিক এলাকা যদি বৃহৎ এলাকা হয়, তাহলে কিন্তু সে একই সঙ্গে জাতীয় শক্তির দিক থেকে সেটি পাওয়ারফুল হিসেবে বিবেচিত হবে। আবার দেখো যে টোপোগ্রাফি মানে ভূসংস্থান, যেমন ভৌগোলিক, জিওগ্রাফি হচ্ছে ভূগোল এবং ভূখণ্ড, টোপোগ্রাফি হচ্ছে ভূসংস্থান বা ভূখণ্ড। এই ভূসংস্থানের মধ্যে কি কি রয়েছে, মাউন্টেন্স রয়েছে, ওশনস রয়েছে, রিভার্স রয়েছে, ফরেস্ট রয়েছে, এগুলোই রয়েছে। এই দেখো মাউন্টেন্স কি বলা হচ্ছে, যে ন্যাচারাল বাউন্ডারিজ বিটুইন নেশন অ্যান্ড স্টেট লিমিটস টু দেয়ার ন্যাচারাল এক্সপ্যানশন। The Himalayas have acted as a barrier for foreign attack on India. দেখো ভারতবর্ষের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে
হিমালয় পর্বত যেহেতু রয়েছে, সেই কারণে কিন্তু বৈদেশিক আক্রমণের হাত থেকে ভারতকে কিন্তু তা অনেকাংশে রক্ষা করছে। সে কারণেই বলছে যে ভৌগোলিক অবস্থান, তার ভূখণ্ডগত অবস্থান, তার ভূসংস্থান একটি রাষ্ট্রে, যার মধ্যে তার মাউন্টেন্স রয়েছে, পর্বতমালা রয়েছে, সমুদ্র রয়েছে, নদী নালা রয়েছে, জঙ্গল, এগুলিও কিন্তু ন্যাচারাল প্রাকৃতিক বাউন্ডারি হিসেবে ভূমিকা পালন করে, এবং এগুলি কিন্তু একটি রাষ্ট্র তার কতটা এলাকা জুড়ে সেটি অবস্থান করবে তার উপর নির্ভর করে। যেমন ধরো ইউএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আটলান্টিক অ্যান্ড প্যাসিফিক ওশানস প্রোভাইডস এ ন্যাচারাল প্রোটেকশন টু দ্য ইউএসএ। আটলান্টিক এবং প্যাসিফিক ওশান রয়েছে, সেক্ষেত্রে সেটাও কিন্তু ন্যাচারাল প্রোটেকশন ইউএস এর ক্ষেত্রে একটা প্রাকৃতিক একটা সুরক্ষা বলয় সৃষ্টি করেছে। এই দুটি ওশান উপস্থিতি। বুঝতে পারছো? তারপরে দেখতে এরকমই যে বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা পড়লে বুঝতে পারবে যে ফরেস্ট প্রোভাইডস উড, রাবার and many other products, natural resources. So টোপোগ্রাফি বা ভূগোল একটি রাষ্ট্র তার ভূসংস্থানের দিক থেকে কতটা উন্নত, সেগুলির ওপর কিন্তু তার ন্যাশনাল পাওয়ার বা জাতীয় শক্তি অনেকাংশেই নির্ভর করে। যেই সমস্ত রাষ্ট্র, যেমন ধরো বেশিরভাগ ক্ষেত্রে যেখানে বেশি এরিয়া জুড়ে জঙ্গল রয়েছে, সেই জঙ্গল কিন্তু সেখান থেকে অনেক সহজে উডস পাওয়া যেতে পারে। রিভারের থেকে কিন্তু পোর্টস, হারবার্স, ট্রান্সপোর্ট সিস্টেম, বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেগুলো সম্ভব হতে পারে। So these has been played a important role in terms of national powers of the state. It is natural resources, mountains, oceans, rivers, forests are also regarded as important determinants or important elements of national power. নেক্সট হচ্ছে লোকেশন, অবস্থান। একটি রাষ্ট্র কোন ভৌগোলিক বিচারে সেটি কোন দেশে, কোন অবস্থানে সেটি অবস্থিত রয়েছে, তার উপর কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা, একটি দেশের নিরাপত্তা, তার শক্তি অনেকাংশে নির্ভর করে। যেমন বলা হচ্ছে যে দেখো উদাহরণ, states located very close to big power are influenced by the policy of the neighboring country. আমরা জানি যে বিগ পাওয়ার বলতে যেমন ধরো ইউএস, ইউরোপিয়ান কান্ট্রিজ, চায়না, ইউএস, চায়না, জার্মানি, রাশিয়া, এগুলোকে বৃহৎ শক্তি হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে বিচার করা হয়। এই সমস্ত দেশগুলোর কাছাকাছি যারা এই দেশগুলির অবস্থান, তা কিন্তু অনেকাংশেই তারা অনেক সুবিধা ভোগ করে থাকে। যেমন ধরো বলা হচ্ছে যে যে the country is strategically important, it becomes a center of big power politics as Egypt হচ্ছে কি strategically important একটা দেশ। মিশর, হ্যাঁ, মিশরের দেখা যাচ্ছে যে ইজিপ্টের যে অবস্থান, তা কিন্তু অনেক কটা ভৌগোলিক দিক থেকে উন্নত দেশগুলির কাছাকাছি অবস্থান করছে। ইংল্যান্ড এবং জাপানও যেমন অনেক বেশি সিকিওর। হ্যাঁ, ইউএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউরোপ এবং এশিয়া ইউএস কে সেপারেট করছে। এইভাবে কিন্তু তার একটি রাষ্ট্রের যে অবস্থান, তা কিন্তু স্ট্র্যাটেজিক কৌশলগত দিক থেকে রাষ্ট্র কোন জায়গায় অবস্থিত, সেটি কিন্তু তার ফরেন পলিসি, তার যে সিকিউরিটি, এগুলো কিন্তু অনেকাংশে সাহায্য করছে। নেক্সট দেখো বাউন্ডারিজ, মানে দিস আর অল, তোমরা বুঝতে পারছো যে জাতীয় শক্তির বিষয়টা কিন্তু খুব সহজ একটা এলিমেন্টস। হ্যাঁ, যেমন ধরো বাউন্ডারিজ, যাকেই বললাম যে ভূগোল, যেমন বলছি তার ভৌগোলিক অবস্থান রয়েছে, তার ভূখণ্ডগত অবস্থান রয়েছে। হ্যাঁ, কিন্তু সেরকম ভাবে রাষ্ট্রের সীমানা খুব গুরুত্বপূর্ণ একটা জাতীয় শক্তির উপাদান হিসেবে বিবেচিত হয়। বাউন্ডারিজ, দেখো টু টাইপস অফ বাউন্ডারিজ রয়েছে, বার বলছি ন্যাচারাল বাউন্ডারিজ অ্যান্ড আর্টিফিশিয়াল বাউন্ডারিজ। ন্যাচারাল বাউন্ডারিজ আর কাভার্ড বাই surrounded by rivers, mountains, coastlines. Our artificial boundaries are decided by the state authorities. Problems, দেখো যে কোনো একটা বাউন্ডারি বা সীমানা নিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কিন্তু আবার সংঘর্ষ বাড়তে পারে। তা রাষ্ট্রের যে সীমানা, রাষ্ট্রের যে বর্ডার, হ্যাঁ, বা বাউন্ডারি, এগুলো কিন্তু জাতীয় শক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। পপুলেশন, বারবার দেখো পপুলেশন একটা কি রোল প্লে করছে, মানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, এবং একটা এসেনশিয়াল এলিমেন্ট হিসেবে জাতীয় শক্তির ক্ষেত্রে বিবেচিত হচ্ছে। যেমন ধরো কি বলা হচ্ছে যে যেমন বেশি সংখ্যক, যেমন চায়না, দেখা যাচ্ছে চায়নার পপুলেশন হচ্ছে সব থেকে বেশি, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সংখ্যক
লোক চীনে বসবাস করে। কিন্তু এই পপুলেশন, লার্জ পপুলেশন কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন যুদ্ধ বিগ্রহের সময় এইগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে। পপুলেশন কি করছে, can utilize the natural resources fully. Small nation cannot possess enough natural resources. বুঝতে পারছো যে প্রাকৃতিক সম্পদের ব্যবহারও কিন্তু অধিক জনসংখ্যক দেশে আবার অনেক সময় সেটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। There must be good quality among the population. যদি পপুলেশনের, যেমন চায়নার উদাহরণ বললাম যে চায়নার পপুলেশন হচ্ছে হাইয়েস্ট পপুলেশন, কিন্তু যেমন তার বাউন্ডারি হচ্ছে, সীমানাও বিরাট সীমানা রয়েছে, সাইজও প্রচুর, কিন্তু একই সঙ্গে দেখা যায় তার পপুলেশনও বেশি। এই পপুলেশন যদি দক্ষ সুদক্ষ হয়ে থাকে, তাহলেই তাদের যদি প্রযুক্তিগত সামর্থ্য থাকতে পারে, তাহলে রাষ্ট্র আর প্রভাব কিন্তু সারা বিশ্বে অনেক বেশি পড়বে এবং যার জাতীয় শক্তির পরিমাণও কিন্তু অনেক বেশি হবে। যেমন দেখো এখানে বলা হচ্ছে যে গুড কোয়ালিটি among the population has played a important role. They must have greater technical capacity, ability to use more effective control over the forces of nature and contribute to the growth of national power. তো জাতীয় শক্তি বৃদ্ধিতে কিন্তু পপুলেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এইভাবে পপুলেশনেরই কিন্তু একটা ডেসক্রিপশন এখানে তোমরা পাবে। লার্জ পপুলেশন ইজ এ সোর্স অফ স্ট্রেংথ, বারবার বলছি যে বৃহৎ একটা শক্তির একটা পরিচয় দিয়ে থাকে। এ নেশন ইজ মোর ক্যাপেবল অফ বিকামিং আ বিগ পাওয়ার উইথ এ লার্জ পপুলেশন। আবার দেখো যে লার্জ পপুলেশন হলে লার্জ লেবার ফোর্সও সেখান থেকে আসছে। আবার কি একই সঙ্গে দেখা যাচ্ছে পপুলেশন ক্যান ইউটিলাইজ দেয়ার ট্যালেন্ট, এনার্জি, মেইনটেইন আ প্রপার স্ট্যান্ডার্ড অফ লিভিং। এগুলোই কিন্তু আবার জাতীয় শক্তির ক্ষেত্রেও একই সঙ্গে বৃদ্ধিতে সাহায্য করে। its source of strength in the developed countries and its source weakness in underdeveloped countries. যেমন ডেভেলপড কান্ট্রিজ এর ক্ষেত্রে পপুলেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, চায়নার ক্ষেত্রে বলো, কিন্তু আবার আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলোতে বা পপুলেশন আবার নেগেটিভ রোলও প্লে করে থাকে। তো এই পপুলেশন হ্যাজ বিকাম ইম্পর্টেন্ট এলিমেন্ট, এসেনশিয়াল এলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার। তাহলে বুঝতে পারো কোয়ালিটি এবং কোয়ান্টিটি অফ পপুলেশন আমি ডিসক্রাইব করে দিয়েছি। তার নেক্সট হচ্ছে এডুকেশন অ্যান্ড রিসার্চ, শিক্ষাগত ব্যবস্থা, তার গবেষণা ব্যবস্থা একটি রাষ্ট্রের কেমন, তার উপর কিন্তু তার জাতীয় শক্তি নির্ভর করে। অর্থাৎ দেখো যে গভর্নমেন্ট প্রোভাইড, মানে it is the duty of government to provide basic education to all. There should not be any type of discrimination on the basis of caste, religion, gender, race, language, place of birth, date of birth, region, etc. এডুকেশন দেখো, এই একটি রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিক যাতে শিক্ষাগত দিক থেকে উন্নত হয়, গবেষণা রাষ্ট্র সেখানে গবেষণার পরিবেশ সৃষ্টি করতে পারে, তা কিন্তু রাষ্ট্রের জাতীয় শক্তিকে বৃদ্ধিতে সাহায্য করে। এডুকেটেড পিপল ক্যান বি আ বিগ সোর্স অফ power. State can use their skill, capacity, energy of people to enrich their national power. Educated people are playing vital role in the developing of great power, যেমন ইউএসএ, ইউকে, চায়না, জাপান, ফ্রান্স, রাশিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে। সুতরাং এডুকেশন এন্ড রিসার্চ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, হচ্ছে ন্যাশনাল পাওয়ারের ক্ষেত্রে প্লে করছে। ন্যাচারাল রিসোর্সেস আগেই বলেছেন, র মেটেরিয়ালস, প্রাকৃতিক সম্পদ এবং কাঁচামাল। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ, it is a gift of nature. Raw materials like coal, oil, iron, etc. are vital for national power. আবার the oil is another basic natural resource of economic power. যেমন তোমার দেখো ইউএইর যে কান্ট্রি গুলো, যেমন আরব কান্ট্রি, হ্যাঁ, সেখানে কিন্তু তারা তেলের দিক থেকে তাদের প্রচুর পরিমাণে খনিজ তেল রয়েছে, সেই তেল তারা এক্সপোর্ট করে তাদের দেশগুলোকে উন্নত করছে। র মেটেরিয়ালস এর দিক থেকে দেখা যাচ্ছে যে কয়লা বলো বা খনিজ সম্পদ বলো, সেইগুলোই কিন্তু রাষ্ট্রের জাতীয় শক্তি বৃদ্ধিতে সাহায্য করছে। এইভাবেই কিন্তু ন্যাচারাল রিসোর্সেস এন্ড র মেটেরিয়ালস একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হয়ে দাঁড়াচ্ছে। এবার ন্যাচারাল রিসোর্সকে আবার কতগুলো ভাগে ভাগ করে, যেমন ভেজিটেবলস প্রোডাক্টস, অ্যানিমেল প্রোডাক্টস, মিনারেলস, ডিস্ট্রিবিউশন বা র মেটেরিয়ালস, ফুড স্টাফস, হ্যাঁ, এগ্রিকালচার টেকনোলজি, হ্যাঁ, এগুলো আবার তোমরা ভাগ করে দেখতে পারবে। আবার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট can be considered as important elements of national power. A country which is technologically developed country can use people's technological advancement, their technological capacity to build the state's own
পাওয়ার, হ্যাঁ, ন্যাশনাল পাওয়ার, এই দিক থেকে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং তুমি এটা খুব একটা সোজা একটা সহজ একটা টপিক আমি তোমাদেরকে বললাম যে ন্যাশনাল পাওয়ার কি বলতে কি বোঝো। পাওয়ার ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ দি স্টেট। ন্যাশনাল পাওয়ারে কিছু ডেফিনেশনস রয়েছে, কিছু এলিমেন্টস রয়েছে, আর কিছু এই এলিমেন্টস গুলো তোমাদের কিন্তু ইলাবোরেট করে পড়তে হবে। আর যদি তোমাদের আর কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে প্রশ্ন করবে, এবং তুমি কমেন্টও করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, ইমেলও করতে পারো। আর আর নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। আর এই রিলেটেড মেটেরিয়ালস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওকে।